কালকে তোমার এঙ্গেজমেন্ট, ভুলে যেও না। আর আজ তুমি অন্য একটা মেয়েকে এইসব ভালোবাসার কথা বলছো। আমি তোকে সেই 5 বছর ধরে বুঝতে চাইছি, কেন বুঝতেছিস না তুই? কারণটা তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু তোকেও এটা মানতে হবে, কাব্য ইজ নো মোর। অয়রি নিজেকে আর সামলাতে পারে না, ঠাস করে ঈশানকে চড় মারে। ঈশানের চোখের পানি তার গালে স্পর্শ করে। আগেও বলছি, এখনও বলছি, কাব্য মরেনি, আমি ওকে অনুভব করি। আর জানো, ভালোবাসার মানুষকে সম্মান করতে হয়। আর তুমি আমাকে যদি ভালোবাসতে, আমার বিশ্বাসকে সম্মান করতে। আর আরেকটা মেয়ে মুন, তার কি দোষ? সে তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আজ বাদে কাল তোমার বিয়ে, সে তোমাকে ঘিরে কত স্বপ্ন গড়ে তুলেছে, যেমনটা আমি কাব্যকে নিয়ে করেছিলাম। আমি বুঝি একটা মেয়ের স্বপ্ন ভাঙলে কতটা কষ্ট লাগে। তাই প্লিজ ঈশান ভাইয়া, তুমি চলে যাও। ঈশান এবার হাঁটু গেড়ে অয়রির কাছে বসে। আরে আরে, কি করছো? আর কি বলবো, আমি আর পারতেছি না সত্যি। আরও তোর কাছে বারবার ভালোবাসা দাবি নিয়ে আসি, কেননা ভালোবাসি তোকে। অয়রি কি বলবে কিছু বুঝতে পারছে না। আচ্ছা তুই কি আমাকে কখনো ফিল করিস নি? নিশ্চয় জানি তুই শুধু কাব্যকেই ভালোবাসিস, কিন্তু মন যে বড় বেহায়া, মানতেই চায় না। মনের সাথে তো আর পারা যায় না, ভালোবাসা এমনি এমনি চলে আসে। রাত অনেক হয়েছে, কালকে অনুষ্ঠান, বাসায় চলে যাও। অয়রি চলে যায়, কিন্তু তার আগে আবার পিছু ঘুরে দেখে ঈশান কান্না করছে। অয়রি গিয়ে ঈশানের চোখের পানি মুছে দেয়। ঈশান অবাক। জানো তো ঈশান ভাইয়া, বিয়ে সে তো একটা পবিত্র বন্ধন। স্ত্রী আর স্বামী উভয়ই এই একটি মাত্র শব্দ কবুলের মাধ্যমে একে অপরের প্রতি অজান্তেই ভালোবাসার জন্ম নিয়ে নেয়। দেখো, তুমিও একদিন মনকে অনেক ভালোবাসবে। তাই এখন যাও ঈশান ভাইয়া। অয়রি চলে যেতে নেই, তখনই বাদ সাথে ঈশান। আচ্ছা একটিবার কি তুমি কি একটু জড়িয়ে ধরতে দিবে? অয়রি কি বলবে কিছু বুঝতে পারছে না। অয়রি মাথা নাড়তে যাবে, তার আগে ঈশান অয়রিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর নিজেকে ছাড়িয়ে অয়রির গালে হাত রেখে বলে, ভালোবাসি। এই বলে ছুটে চলে যায়। অয়রি না চাইতেও ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ঈশানের কণ্ঠে ছিল অয়রির জন্য ভালোবাসা, অভিমান। ছিল পবিত্র ভালোবাসা, যা অয়রি বুঝে, কিন্তু তার কিছু করার নেই। অয়রির ছাদ থেকে নিচে একটু দেখে নেয় ঈশান, নিচে দাঁড়িয়ে অয়রিকে এক ঝলক দেখে নেয়। তার চোখ ছলছল করছে। ঈশান চলে যায়, আর অয়রি ঈশানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রৌশন এতক্ষণে বুঝলো সে কি করছে, তাই ত্রিনাকে ছেড়ে দিল। রৌশন উঠে দাঁড়িয়ে বলল, আপনি এভাবে কোনো নক না করে কেন চলে এসেছেন মিস টিনা? আমি না আসলে তো জানতেই পারতাম না আপনি মেয়েদের মতো কান্না করেন। স্টুপিড। স্যার, একটু নিজের প্রবলেম নিয়ে একটু বলেই দেখেন না, দেখবেন নিজের মন একটু হালকা হবে। নিজের কষ্টটা ভিতরে রেখে দিলে সেটা আরও বাড়বে। আমার কোনো কষ্ট নেই। মিথ্যা, আপনার চোখ সেটা বলছে না। তুমি আমার চোখের ভাষা বুঝতে পারো? চোখের গভীরতা বুঝতে পারলেই চোখের ভাষা বোঝা যায়। একটু বলেই দেখেন না। রৌশন একটা ছবি বের করে ত্রিনাকে দেখায়। ত্রিনা দেখে একটা 15 বছরের মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। জানো তো, ছোটবেলায় বাবা মা মারা যায়, কাকায় মামনি আর আমার ছোট চাচাতো ভাই ছিল আমার সব। তারপর স্কটল্যান্ডে চলে যায়, তখন কেবলমাত্র আমার বয়স 20। ওই মেয়েটা আমার ক্লাসমেটের ছোট বোন ছিল। আমার ভালোবাসা। ভালোবাসা কথাটা শুনতেই ত্রিনার বুকে চিনচিতে ব্যথা অনুভব করে। রৌশন অন্য কাউকে ভালোবাসে, তাও নিজেকে সামলে নিয়ে বলে, তারপর একটা কার অ্যাক্সিডেন্টে ও মারা যায়। বিশ্বাস করো, সেদিন পৃথিবীতে সব থেকে বেশি অসহায় নিজেকে লেগেছিল। অনেক ভালোবাসি আমার জেনিকে। ত্রিনার চোখও ছলছল করে ওঠে। একটা মানুষ এইভাবেও কাউকে ভালোবাসতে পারে? বাহ, খুব মিষ্টি নাম তো, জেনি। রৌশন মলিন হাসি দেয়। আচ্ছা, তাই আপনি এত বোমা হয়ে থাকেন, কিন্তু আপনি যদি এইভাবে মেয়েদের মতো ন্যাকা কান্না করতে থাকেন, জেনি আপু কি খুশি হবে? বলবে, ছি, এই মেয়েদের মতো কান্না করে ছেলেটাকে আমি ভালোবাসতাম। ত্রিনার কথায় মৃদু হাসে। এই তো, এইভাবেই সব সময় হাসবেন, দেখবেন আপুও অনেক খুশি হবে। আমার ভালো বন্ধু হবে ত্রিনা। ত্রিনা মুচকি হাসে। পুরো খানবাড়ি আজ নতুন সাজে নিজেকে সজ্জিত করেছে। বড় ছেলের এঙ্গেজমেন্ট বলে কথা, সারা বাড়ি সজ্জিত হয়ে রয়েছে। রিমে অয়রিকে জোর করে গোলাপি কালারের একটা মিষ্টি শাড়ি বের করে পরতে বলে। অয়রির কানে বড় ঝুমকা, চোখে চিকন ফ্রেমের চশমা আর হালকা সাজ। অয়রির এইসব একদম ভালো লাগে না। মেঘাই জোর করে সাজিয়ে দিয়েছে খানবাড়ি।
ঈশান ব্ল্যাক স্যুট, ড্যাশিং স্টাইল, আর মন কালো ডায়মন্ডের গাউন, ভারী মেকআপ, দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে ফটোশ্যুট চলছে। মন তো অনেক হ্যাপি, কিন্তু ঈশানের এসব কিচ্ছু ভালো লাগছে না। কিরে ভাই, একটু হাস, এভাবে গুমরা মুখ করে থাকিস না। ঈশানের চোখ হঠাৎ গোলাপি পরীর দিকে চাই। হ্যাঁ, অয়রি এসেছে। ঈশানের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। এই তো পারফেক্ট লাগছে। ব্রিক মাইকে অ্যানাউন্সমেন্ট করে। সো গাইস, এখনই রিং এক্সচেঞ্জ হবে, আপনারা সবাই রেডি? সবাই হাততালি দিতে থাকো। মেঘা আর ঈশা দুজনের জন্য দুটো আংটি নিয়ে আসে। মন তাড়াতাড়ি আংটি পরিয়ে দেয়। ঈশানের সময় ঈশান ছলছল চোখে একবার অয়রিকে দেখে নেয়। অয়রির দৃষ্টি নিচের দিকে। ঈশানও আংটি পরিয়ে দেয়। সবাই হাততালি দিতে থাকে। অনেক মাইকটা নিয়ে বলে, এই গাইস, এখনো মাস্ক পার্টি আছে, সো সবাই রেডি? সবাই জোরে হ্যাঁ বলে। অয়রিকে জোর করে মেঘা একটা মাস্ক পরায়, আই মাস্ক। স্টেজে একটা ব্যান্ড আসে। একজন গিটার নিয়ে পিছনে তাকিয়ে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না। অয়রির কীরকম একটা ফিল হতে লাগলো, সে গাইতে লাগলো। অয়রির কেন যেন কণ্ঠটা খুব চেনা লাগছে। সে ঘুরে তাকালো, কিন্তু চোখে আই মাস্ক থাকায় চেহারাটা বোঝা যাচ্ছে না। সে আবার গাইতে শুরু করলো গিটার হাতে নিয়ে। তার কণ্ঠে যেন খুব তীব্র ব্যথা অনুভব করছে অয়রি। কিন্তু এমন কেন হচ্ছে? সে অয়রির দিকে এগোতে এগোতে গাইতে লাগলো, অয়রিকে দিকে ইশারা করে, বুকের বাঁ পাশে ইশারা করে। সবাই অবাক, কেউ কিছু বুঝতে পারছে না। ছেলেটা যত এগোচ্ছে তত বেশি আপন কাউকে অনুভব করছে। সে এবার অয়রির চোখে চোখ রেখে গাইতে লাগলো। অয়রির চিরচেনা একটি স্মেল পাচ্ছে। অয়রির চোখ ছলছল করছে, আর সে অয়রির চোখের গভীরতা মাপতে ব্যস্ত গাইতে শুরু করলো। গান শেষ হয়ে গেল। অয়রি আর সে একে অপরের চোখে চোখ রেখে যে কত শত কথা বলে যাচ্ছে শুধু তারাই জানে। আশেপাশের কাউকে তারা খেয়াল করছে না। কে আপনি? সে তার মাস্ক খুলে ফেলল। অয়রি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। চারদিকে বাতাস বয়ে যাচ্ছে। অয়রির অবাধ্য চুল ছেলেটির মুখের উপর আশ্রে পড়ছে। অয়রি অস্ফুট স্বরে বলে ওঠে, কাব্য? যারা প্রথমে ভেবেছিলেন রোশনী কাব্য, তাদের জন্য এক বালতি সমবেদনা। উপস্থিত সবাই স্তব্ধ। সবার কীরকম এই মুহূর্তে রিয়েক্ট করার উচিত তা বুঝতে পারছে না। 6 বছর ধরে যাকে মৃত্যু মনে করেছিল, সে আজ স্বয়ং নিজের সামনে দাঁড়িয়ে থাকলে ঠিক কীরকম রিয়েকশন করা উচিত তারা বুঝতে পারছে না। মিসেস সুমাইয়া দৌড়ে এসে কাব্যকে জড়িয়ে ধরে, কান্না করে দেয়। নিজের মার স্পর্শ এতদিন পর পেয়ে কাব্যের চোখও ছলছল করে ওঠে। মা, শান্ত হও। নিজের ছেলের মুখে মা ডাক শুনে মিসেস সুমাইয়া আরও জোরে কেঁদে দেয়। কাব্যের কণ্ঠে এতক্ষণ অয়রির হুঁশ আসে না। সে স্বপ্ন দেখছে না। তার কাব্য, তার ভালোবাসা তার সামনে। সে ভুল ছিল না। তার কাব্য সত্যিই বেঁচে আছে। মিস্টার ফারহানও নিজের ছেলেকে সযত্নে জড়িয়ে ধরে। আমার কাছে আসবে না। অয়রিকে উদ্দেশ্য করে অয়রি ঝাঁপিয়ে পড়ে কাব্যের বুকে। সবাই এগিয়ে আসে। তুমি কাব্য, তুমি বেঁচে আছো? হাউ ইজ পসিবল? আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি বেঁচে আছো। এটা কি একটা মিরাক্কেল? আরে সবাই আস্তে আস্তে ছেলেটাকে একটু বলতে তো দাও। কাব্য, তুমি বেঁচে আছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমিও। কাব্য অয়রিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই যে আমার প্যারা রানীর বিশ্বাসের জন্যই আজ আমার ফিরে আসা। পৃথিবীতে এমনও হয়। ঈশানকে উদ্দেশ্য করে। ঈশান এতক্ষণ নীরব দর্শকের মতো সব দেখছিল। কাব্যকে দেখে নিজের অপরাধবোধ কিছুটা হলেও তার কমেছে। কেননা কাব্যের মৃত্যুতে কিছুটা হলেও নিজেকে অপরাধী মনে করত ঈশান। আজ তা দূর হয়েছে। কিন্তু অয়রিকে এইভাবে অন্য কারো বুকে দেখে ঈশানের বুকটা জ্বলে পড়ে যাচ্ছে, যা সে কাউকে বলতে পারবে না। এই পাগলি, প্লিজ কাঁদিস না, তোর কান্না যে সহ্য হয় না। অয়রি কাব্যের বুকে এখন একদম লেপ্টে আছে। চারপাশে কাউকে সে তোয়াক্কা করে না। অয়রি হিচকি তুলতে তুলতে বলে, তুমি জানো, সবাই বলতো তুমি নাকি বেঁচে নেই, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বেঁচে আছো। অয়রিকে নিজের থেকে ছাড়িয়ে অয়রির চোখের পানি সযত্নে কাব্য মুছে দিয়ে বলল, জানি তো আমার প্যারা রানীটা আমাকে কত ভালোবাসে। কিন্তু কাব্য, তুমি যদি বেঁচেই আছো তাহলে এতগুলো বছর কই ছিলে? ওই যে ভাগ্য, মানে হয়তো বিধাতাও চায় না আমার অরুর থেকে আমি আলাদা হই। সেদিন কি হয়েছিল? আমার ক্ষত বিক্ষত দেহটা ওরা ব্রিজের পানিতে ফেলে দিলেও আমার ততক্ষণ শ্বাস চলছিল। আর ভাগ্যবশত আমি গিয়ে পড়ি এক নদীর কিনারায়। সেদিক দিয়ে যাচ্ছিল এক ধনী নতুন দম্পতি। তারা আমাকে দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, কিন্তু আমি নাকি কোমায় চলে যাই। তাই তারা আমাকে নিয়ে মালয়েশিয়া নিয়ে যায়। যেহেতু তারা
মালয়েশিয়ারই বাসিন্দা ছিল। 2 মাস আগে আমার জ্ঞান ফিরে। অয়রি বলে, তাহলে তুমি এই 2 মাস আমাদের সাথে কন্ট্যাক্ট করনি কেন? সেটা না হয় আমিই বলি। সবাই পিছনে ঘুরে দেখে আমান, মেঘলা, সাথে অল্প বয়সী 2জন ছেলে মেয়ে। ছেলেটাকে দেখে মিসেস সুমাইয়া দৌড়ে যায় ছেলেটার কাছে। রওশন, তুই? হ্যাঁ, রোশন আর ত্রিনা আইছে। হ্যাঁ মামনি। আয়ান, তুই জানতি কাব্য বেঁচে আছে? এবার ত্রিনা বলে ওঠে, না আঙ্কেল, আমান স্যার আজকেই জেনেছে। আমি আর রওশন স্যার জানতাম, কিন্তু তোমাদের চিনলাম না। আসলে আভি রায়জাদার ছেলে সোহাব রায়জাদা কোনোভাবে জানতে পারে কাব্য বেঁচে আছে। সেটা কাব্য জানতে পারে, তাই কাব্য স্কটল্যান্ডে যায় রওশনের কাছে। আর এখন যদি সবাই জানতে পারে আমি বেঁচে আছি, তাহলে ওকে ধরতে পারতাম না আমরা। তাই আমরা কাউকে জানাইনি। সবকে আজকের আমরা আমার স্যার ওর মাধ্যমে ধরতে পারে। আর দেখো জান, আজ আমি এখন তাই তোমার সামনে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। অয়রি এবার ঈশানের দিকে তাকালো। ঈশান চোখের ইশারা করে আশ্বস্ত করলো। অয়রি মুচকে হাসলো। এত সাধনার পর আমার মেয়েটা তার কাঙ্ক্ষিত ভালোবাসা পেল, এটাই অনেক। তখনই মিষ্টি কাব্যের কাছে এসে বলল, এই যে নতুন আঙ্কেল, একটু নিচু হও। কাব্য মুচকি হেসে মিষ্টির সামনে হাঁটু গেড়ে বসলো। বলো সোনা। তুমি পিমনি কি হও? পিমনির তোলামে কত আদল করলো, আমার কত জড়িয়ে ধরলো। মিষ্টির কথা শুনে সবাই হেসে দিল, আর অয়রি তো লজ্জায় শেষ। কাব্য হেসে বলল, আমি তোমার পিমনের হবু বর। মিষ্টি কিছুটা ভাবার ভঙ্গিমায় বলল, আমার বাপ্পিও আমার আম্মুকে জ্বলিয়ে দলে, জানো আঙ্কেল। মিষ্টির কথা শুনে অনেক মেঘা তো লজ্জায় শেষ, বাকি সবাই মিটমিট হাসছে। মেয়ে তো আমার প্রেস্টিজ খাচ্ছে। তোমার মতো নির্লজ্জ। কাব্য তো ভ্যাবাসেকা খেয়ে গেছে। আর জানো তো, মিষ্টি কিছু বলবে তার আগে মেঘা দেয় একটা ধমক। টুম্পার সাথে যাও। আচ্ছা মাম্মা, ওকে আঙ্কেল পরে বলবো। আচ্ছা মামনি। এই টুম্পা, আমার পিছিয়ে রেখে নে। আচ্ছা অনিক ভাই। এই পাগলি, আর কাঁদে না। তুমি আজ ছেড়ে যাবে না তো? না রে পাগলি, অনেক হয়েছে, এবার আমাদের 4 হাত এক করতে হবে। কি বলেন বেয়াই? ঈশানের বিয়েটা ভালোভাবেই কেটে যায়। আজ চৌধুরী বাড়ি নিজেকে এক অনন্য রূপে সাজিয়েছে। বাড়ির ছোট মেয়ের সঙ্গীত বলে কথা। কাব্যরা চলে এসেছে। কাব্য নীল সুতির কাজ করা পাঞ্জাবি পরেছে, চুলগুলো সেট করা, হিরোর থেকে কম লাগছে না। অয়রি এখনও স্টেজে আসেনি, তাকে রেডি করা হচ্ছে। অনিকও চলে এসেছে, লাল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস। ঈশানকেও কিউট লাগছে, সাথে মুন। ঈশান কিছুটা হলেও মুনকে মানিয়ে নিয়েছে। আমান আর মেঘলাও চলে এসেছে, ওদেরও কিউট লাগছে। জানো, আজকে একটা জিনিস ইচ্ছে করছে। কি? আবার বিয়েটা সেরে ফেলি। একটু লজ্জাও নেই না? নাতিন হয়েছে, উনি এখনো সে আগের মতোই রয়ে গেলেন। ছেলে মানুষের লজ্জা লাগতে নেই। উফ, আমার চানেমানটা কই? তখনই মেঘা আসে। অনেক মেঘাকে কাছে টেনে নেয়। আরে কি করছো কি? সবাই দেখছে না? কেউ দেখছে না, সবাই নিচেরটা নিয়ে ব্যস্ত। আচ্ছা যাও, দেখো মা বাবা আসছে না কেন। হ্যাঁ দেখি মিষ্টি আম্মু, চলো। রোশন, ত্রিনা, মিসেস সুমাইয়া, ফারহান সবাই একসাথে গল্প করছে। ত্রিনার সাথে সুমাইয়ার বেশ ভাব জমেছে। মেয়েটা বেশ মিষ্টি, রোশনের জন্য একদম পারফেক্ট। রোশন সবার সাথে গল্পে ব্যস্ত, আর ত্রিনা রোশনকে দেখতে, যা রোশন খেয়াল করছে। রোশন মুচকি হাসি দিল। রিমি আজকে লাল গোলাপি একটা শাড়ি পরেছে, বেশ লাগছে ওকে। এত বছরেও নিজের মুখে বয়সের ছাপ অয়ন কিংবা সে আসতে দেয়নি। দুজনেই বেশ সচেতন। অয়ন একটা খয়েরি পাঞ্জাবি পরেছে, বেশ হ্যান্ডসাম লাগছে। রিমি আয়নায় নিজেকে রেডি করছে। হঠাৎ মাথায় কিছু অনুভব করলো, মাথায় হাত দিয়ে দেখলো বেলি ফুলের গাছরা। হ্যাঁ, অয়ন পরিয়েছে তার রিমি পরীকে। এইবার লাগছে, আর রিমিকে আমার রিমি পরি। রিমি অয়নের কথাই মুচকি হাসে। এই মানুষটার ভালোবাসা এত বছরেও বদলায়নি। জানিস, তোর প্রেমে রোজ রোজ পড়ি। তাই? তাই। এই বলে অয়ন রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে। ভালোবাসি। আমিও। অয়নব্র আর রিমি পু ও আমার বাপ্পি আম্মুর মতো কিসি করে। কণ্ঠস্বরটা শুনে অয়ন রিমিকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। পিছনে ঘুরে দেখে অনেক নিজেও চোখ বন্ধ করে রেখেছে, আর মিষ্টিরও। ড্যাড, কিচ্ছু দেখিনি। ড্রামা বন্ধ কর, নিচে যা। এতদিন ছেলেটা রোমান্সের শত্রু ছিল, এখন নাতনিটাও।
দূর। প্রাপ্তি শোনো, কি? অনেক কিউট লাগছে। প্রাপ্তি মুচকি হাসে। ঈশা দাঁড়িয়ে আছে। হুট করে রোহান এসে ঈশাকে কিস করে দিল। এটা কি হলো? রোমান্স। সত্যি তুমিও না? কাব্য সেই কখন থেকে তার প্রেয়সীর অপেক্ষা করছে, কিন্তু আসার নাম নেই। কিরে বন্ধু, ভাবির জন্য ওয়েট করছো? কাব্য বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। তখনই তার চোখ আটকে যায়। হ্যাঁ, তার পেয়ারা রানী আসছে। গোলাপি লেহেঙ্গায় কাব্যের বুক হার্টফেল হয়ে যাবে মনে হয়। কাব্যের পাশে অয়রিকে বসিয়ে রাখা হয়। কাব্য হাঁ করে তাকিয়ে আছে। সবাই সেটা নিয়ে মজা করছে। সেদিকে কাব্যের খেয়াল নেই। আর অয়রি তো পারে না লজ্জায় মরে যেতে। কাব্য অয়রির কানে ফিসফিস করে বলে, ওর মন চাচ্ছে আজকেই বিয়ে করে ফেলি, আমার যার তর শেষে না। চুপ অসভ্য। জামাই বাবা, আমরা পারবো না। একদম। সবাই আর কি রাজি হয়ে যায়। মেঘা আর অনেক শুরু করে, बोले चूड़िया बोले कंगना, बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरे सजना। অনেকও গিয়ে ওঠে, बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरा साजना, तेरे बिन जियो नहीं लगदा मैं तो मर गया, ले जा सोनिया ले जा ले जा ले जा ले जा। কাব্য অয়রিকে নিয়ে নাচতে নাচতে গায়। অয়রিও তাল মিলিয়ে বলে। সবাই কাপল ডান্স শুরু করে দেয়। তৃণাও রওশনকে ধাক্কা দিয়ে গাইতে শুরু করে, हाय हाय मैं मर जावा तेरे बिन, अब तो मेरी रातें कटते तारे गिन गिन। রওশন তো বেচারা ভেবাচেকা খেয়ে যায়। মনও ঈশানকে নিয়ে গাইতে শুরু করে। ঈশান বা কম কিসের, সেও গাইতে শুরু করে। রওশন ও তৃণাকে টেনে গাইতে শুরু করে। প্রাপ্তি ও রিককে নিয়ে গাইতে শুরু করে, हो मेरी पायल बुलाए तुझे, जोर उठे है मनाए मुझे। মিসেস সুমাইয়াও ফারহানকে উদ্দেশ্য করে গাইতে শুরু করে। ফারহান আর রিক একসাথে গাইতে শুরু করে। রিমি একটা স্বচ্ছ স্টিলের থালা দিয়ে অয়নের সামনে আনে। এটা দিয়ে জানালার কাছ থেকে চাঁদের স্বচ্ছ আলো অয়নের মুখে এসে পড়ছে। অয়নকে স্নিগ্ধ লাগছে। অয়ন মুচকি হেসে দিয়ে রিমিকে জড়িয়ে গান গাইতে শুরু করলো। আমান মেঘলার কোমর টেনে নিজের কাছে নিয়ে বলল, জান ভালোবাসি। মেঘলাও আমানকে নিয়ে গাইতে শুরু করলো। অয়নের বাবাও গাইতে শুরু করে। সবার উদ্দেশ্যে সবাই হেসে দেয়। অয়নের মাও গাইতে শুরু করে। সব ছেলেরা একসাথে নাচতে নাচতে গায়, बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरा साजना, बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरा साजना। মেয়েরাও কম কিসে, তারাও গাইতে শুরু করে, तेरे बिन जो नहीं लगदा मैं तो मर गया, लज्जा लज्जा सोनिए लज्जा लज्जा। সবাই হাসি খুশি ভাবেই থাকে। আজ চৌধুরী বাড়িতে বিয়ে থাকলেও শেষ মুহূর্তে সবাই যেন শখের মধ্যে আছে। বাড়ির ছোট মেয়েটার বিয়ে বলে কথা। অয়রির লাল বেনারসি পরে আর কাব্য লাল কাজ করা শেরওয়ানি পরেছে। বিদায়ের মুহূর্ত। রিমি তো কেঁদে অজ্ঞান। অনেকেও কান্না করছে, আদরের বোন বলে কথা। অয়রিও নিজের চোখের জল আড়াল করতে যাচ্ছে, কিন্তু ব্যর্থ। ছোট্ট মিষ্টিও কেঁদে যাচ্ছে, মেঘাও কেঁদে যাচ্ছে। সবাইকে সামলিয়ে কাব্য অয়রিকে নিয়ে রওনা হয় আহমেদ বাড়ি। কাব্য অয়রির হাত শক্ত করে ধরে একসাথে বাড়িতে ঢুকে। গোলাপ ফুলে হালকা বাতিতে পুরো ঘর সাজানো। আর অয়রির মনে ভয়ে শেষ। তার সাথেই সে খুশিও। এত সাধনার পর সে তার কাব্যকে পেয়েছে। দরজা খোলার আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে হ্যাঁ, কাব্য এসেছে। অয়রি আর কিছু বলবে তার আগেই কাব্য একটা শাড়ি দিয়ে বলে, যেন এইটা পরে আসো, আমি চেঞ্জ করে আসছি। অয়রি মুচকি হাসে। অয়রি ফ্রেশ হয়ে এলে কাব্য আর সে নফল নামাজ আদায় করে। কেননা আল্লাহর জন্য আজ তারা এক নামাজ পড়া শেষ হলে কাব্য অয়রিকে কোলে তুলে নেয়। বেডে বসিয়ে জোরে জড়িয়ে ধরে, অনেক সাধনার পর পেলাম তোমায়। আমাদের লেখিকারও একটু ক্রেডিট আছে। মে আই আমার পেয়ারা রানী। অয়রি লজ্জায় শেষ। কাব্য অয়রিকে নিয়ে এক ভালোবাসার রাজ্যে প্রবেশ করে। কেননা মিলন হবে এই রাতে, ভালো থাকুক এই দোয়াই রইল। বারান্দায় রিমি অয়নকে জড়িয়ে এখনো কান্না করছে।
এই পরি, কান্না থামা। দেখ আমাদের মেয়ে কতটা সুখী, এটা ভেবেও খুশি হ। আমার পাশে সব সময় থেকো। থাকবই তো, তুই আমার অন্যরকম নেশা। অনেকেরও একই অবস্থা। মিষ্টিও কান্না করতে করতে ঘুমিয়ে গেছে, মেঘাকে শক্ত করে জড়িয়ে আছে। অনেক মেঘাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মেঘলা একটা বই নিয়ে পড়ছে। আমান সেটা সরিয়ে দিয়ে বলে, সারাদিন বই নিয়েই থাকলে আবার দিকে একটু খেয়াল দিন ম্যাম। মেঘ মুচকি হেসে আমানকে কিস করে দেয়। আমান নরম নরম ঘাসে হেঁটে যাচ্ছে রৌশন আর তৃণা। ভালো লাগছে অনেক। জায়গাটা অনেক সুন্দর। জানতে চাও না কোথায় যাচ্ছি? জানতে চাই না, গন্তব্য শুধু এইটুকুই চাই, এই পথ যেন শেষ না হয়। রৌশন মুচকি হাসি দিয়ে তৃণার হাত শক্ত করে ধরে হাঁটতে থাকে। থাক না কিছু, গন্তব্য অজানা, সমাপ্ত।